নিবেদন করছে। কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে। আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান, কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম। ঠিকানা শহরারহাট, বেনেপাড়া, ফলতা রোড। যোগাযোগের মাধ্যম 9434038116, 9830134718। এই ভোটটাকে আপনারা কি লক্ষ্য রেখে এগোচ্ছেন? আমি মামাটি মানুষের নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি দল থেকে যারা আপনাদের চ্যানেলে রয়েছেন বা যারা আমাদের ভালোবেসে সমর্থন দিচ্ছেন সকলকে যথাযথ স্থানে শ্রদ্ধা, প্রণাম, সালাম, অভিনন্দন জানিয়ে বলি, যে চোখে আমরা নিচ্ছি, আমরা চাইছি বাঙালি জাতিকে যেভাবে বহিরাগত একটি দল এসে প্রতিনিয়ত অপমানিত করছেন, বহিরাগতরা এসে আমাদের এখানকার কিছু গদ্দারকে নিয়ে, তাই আমরা চাইছি যথাযথভাবে এই 2021-এর নির্বাচনে 250 সিটের উপরে তৃণমূল কংগ্রেস জিতুক এবং বাংলা যে উন্নয়ন মামাটি মানুষের নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই উন্নয়ন আরো শক্তিশালী ও ত্বরান্বিত হবে। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রাক্তন যে বিধায়ক ছিলেন উনি তো রিসেন্ট বিজেপিতে জয়েন করেও উনি দাঁড়াচ্ছেন আবার, সেক্ষেত্রে প্রতিপক্ষরা কতটা কি মনে করছেন? দেখুন, বাংলার মাটিতে গদ্দারদেরকে কেউ পাত্তা দেয় না। আশা রাখি ডায়মন্ড হারবারের মাটিতে যে গদ্দারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছরের দলের থেকে, 10 বছরের সরকারের দলের থেকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়ে আজকের তিনি একটা অন্য দলে গিয়ে দাঁড়াচ্ছেন, এই জিনিসটাকে ডায়মন্ড হারবারের কোনো মানুষ ভালোভাবে নেয়নি। অতএব আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের প্রার্থী পান্নালাল হালদারই বিপুল সংখ্যাগরিষ্ঠতায়, আমাদের এখানে প্রায় 2টো ব্লক মিলে 36,000-এর উপরে ভোটে জিতেছিলেন। আশা রাখি সেটা ডবল হয়ে যাবে, 70-এর উপরে পান্নালাল হালদার লিড দেবে। কিছুদিন আগে উনি একটি সভাতে বললেন যে এখানকার যে তৃণমূলের যে নেতারা আছেন তাদের কাছে যা অর্থ সম্পত্তি যা ছিল আগে তার থেকে বহুগুণ হারে বেড়ে গিয়েছে এবং অনেকটা তোলা তুলে সেই অর্থ উপার্জন করেছেন। কি বলবেন? দেখুন, আমি যখন বিরোধী দল করতে যাব তখন কি আমি আমার এই দলে যারা রয়েছে, অন্য দলে যারা রয়েছে তাদের সম্বন্ধে ভালো বলবো? বিশেষ করে আমাকে দিয়ে আমি বলছি, উনি যদি প্রমাণ করতে পারেন যে কোনো জায়গায় 4 আনা পয়সা আমি এই তৃণমূল কংগ্রেস দল করতে এসে তোলা নিয়েছি, উনি যদি প্রমাণ করতে পারেন রাজনীতির ময়দান থেকে সরে যাব, প্রমাণ দিতে হবে না, শুধু একটা লোক এসে দাঁড়িয়ে বলবে উনি তো বলেছে কাটমানি খেয়েছি। আমি প্রায় এই আমফান ঝড়ে 150 ঘরে লোকের নাম, আমার যতটুকু ক্ষমতা 150 আমফান ক্ষতিগ্রস্ত মানুষের নাম দিয়েছি। 150 জনের হয়তো 5% কি 10% টাকা পায়নি, ধরে নিয়ে 120-30 জন পেয়েছে। একটা লোক যদি এসে দাঁড়িয়ে বলতে পারে মনমোহিনী বিশ্বাস 4টে টাকা নিয়েছে তাদের কাছ থেকে, সেদিন রাজনীতির ময়দান থেকে সরে যাব, রাজনীতি করব না। ওনার পায়ের জুতো মাথায় করে নিয়ে যাব এবং যারা জনগণ, যে জনগণ বলবেন যে উনি 5টা পয়সা আমাদের কাছ থেকে নিয়েছে, সেই জনগণের পায়ের জুতো আমি মাথায় করে নিয়ে যাব। কাটমানি কে খেয়েছে সেটা আমরা জানি। উনি তো গর্ব করে বলছেন সুপার স্পেশালিটি হসপিটালটা আমি করেছিলাম, মহিলা বিশ্ববিদ্যালয় আমি করেছি, পলিটেকনিক কলেজ আমি করেছি, আর কিষাণ মান্ডি আমি করেছি, পথসাথী আমি করেছি, বিধানসভা থেকে আমি বলে কয়ে এগুলো এনেছি। তা উনি যদি এগুলো বলে কয়ে এনে উনি করলেন, তা কাটমানিটা কে খেলো? আরে আমফান ঝড়ের কত 5,000, 10,000, 20,000 টাকা করে মানুষ পেয়েছে। উনি যে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করেছে, সেখানে যত কোটি টাকা ওই কাজটার জন্য লেগেছে, তত কোটি টাকা কি আমফান ঝড়ে মানুষ পেয়েছে? তাহলে আমফান ঝড়ের টাকাটা কে খেলো? তারপরে বলি, বাপের বেটার মতো অভিষেক ব্যানার্জি এখানে মিটিং করতে এসে বলে গেছে, যদি কেউ সরকারি পয়সা কোনোভাবে তছরূপ করে থাকে বা নিয়ে থাকে, রাতের অন্ধকারে ফেরত দিয়ে আসুন, না হলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে না। আজকের 200 জনের উপরে একটা টিম তৈরি করে দিয়েছে, যে টিমটা কোথায় কে কিভাবে টাকা পাচ্ছে, যদি এই যে ট্যাব দেওয়া হয়েছে সেই ট্যাব কারা পেয়েছে, ফোন নাম্বার ধরে ধরে তার বাড়িতে ফোন করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে, যে টাকা পেতে কোনো অসুবিধা হয়েছে কিনা। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে নাম ধরে ধরে ফোন করেছে, আপনাদের টাকা কেউ নিয়েছে কিনা। ঘর যারা পেয়েছে তাদের কাছে ফোন করে করে জিজ্ঞাসা করা হয়েছে যে টাকা কেউ নিয়েছে কিনা। তারপরেও তো আমাদের
আমাদের ভিডিও অফিসে যারা ক্ষতিগ্রস্ত বা যারা ঘর পেয়েছে বা যারা সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাই পাক না কেন, তার লিস্ট টানানো রয়েছে। ওই হারমাতটাকে, যে নিজে আজকের অপরকে হারমাত করছে, ওই শয়তানটাকে আমি বলছি আপনাদের মাধ্যমে এই বার্তা পৌঁছাচ্ছি, উনি সেই নামগুলো নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে প্রমাণ করুক কে কাটমানি খেয়েছে, কে ঘুষ নিয়েছে। যদি প্রমাণ করতে না পারেন, আর যদি একটা লোক ওনার কাছে না বলেন যে হ্যাঁ আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাহলে উনি কি করবেন? প্রার্থী পদ থেকে সরে যাবেন। তো কম খরচে সুচিকিৎসা ও উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী নার্সিং হোমে। ঠিকানা কপাটহাট স্টেট ব্যাংকের বিপরীতে, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগের নাম্বার 8145107745 এবং 9732635143 এবং 9734903610। আর যদি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ টাকা নেওয়া হয়েছে, আমরাও নিশ্চয়ই সেইভাবে আমরাও রাজনীতি থেকে সরে দাঁড়াবো, রাজনীতি থেকে রাজনীতি করব না। আমাকে কি বলা হচ্ছে? একটা বিশ্বাস, মহান নেত্রী, অবিশ্বাসের কি একটা বললো, অবিশ্বাসে ভরা। কিসের অবিশ্বাসে ভরা? উনি আমাকে যদি বলেন আমি বিজেপিতে করতে যাচ্ছি, তুমি বিজেপি করতে চলো, ওনার মতো গদ্দার নাকি? আরে আমার তো টাইটেলটা বিশ্বাস, বিশ্বাসের সঙ্গে অবিশ্বাসটা মানিয়ে যায়। এটা অনেক সহজ বলা, কিন্তু প্রমাণ করতে পারবেন যে আমি এই দলের সঙ্গে বা ওনার সঙ্গে কোনো সময় কোনো বিশ্বাসঘাতকতা করেছি? উনি তো আমাকে মার্ডার করার পরিকল্পনা করেছিলেন। সেদিন কিভাবে আমি বাসুলডাঙ্গা অঞ্চল থেকে বেঁচে এসেছিলাম সেটা মাত্র আমি জানি। একদিন আমাকে বলেছিলেন একটা ডাকাতি করে খেত, তাকে আমি বোম অস্ত্র শস্ত্র ফেলে তাকে ভালো করেছিলাম, তাকে শেল্টার দিয়েছিলাম একটুখানি। তার সে একটা অন্যায় করেছিল সামান্যতম, সেই অন্যায়ের বিরুদ্ধে তাকে তার নামে এফআইআর করিয়েছিলেন উনি পরিকল্পিতভাবে করে। তাকে ধরে এনে পিটিয়ে পিটিয়ে বলা হয়েছিল বল মনমোহিনী বিশ্বাসকে কি দিয়েছিস। সেদিন কিন্তু সে বাপের বেটার মতো দাঁড়িয়ে বলেছিল আমি দিদিকে কিছু দিইনি, দিদির বাড়িতে কাজ করে আমি খাই। ওনার মতো নোংরা কেউ আছে? উনি প্রমাণ করতে পারবে। বাচ্চা চলে যান ডায়মন্ড হারবারের যারা রাজনীতি করে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে বলবেন মনমোহিনী বিশ্বাস বিশ্বাসঘাতক কিনা, মনমোহিনী বিশ্বাস রাজনীতি করতে এসে কোনদিন 5 পয়সা কারোর কাছ থেকে ঘুষ বা কাটমানি খেয়েছে কিনা। যদি কেউ প্রমাণ দিতে পারে সেদিন রাজনৈতিক ময়দান থেকে চলে যাব। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে, তাই না? 10 বছরের তোমার কেলেঙ্কারি আমাদের জানতে বাকি নেই। আমরা দেখেছি কি করেছো। চলে যান, মেয়ের বিয়েতে কোথায় টাকা পেয়েছিলেন, কত টাকা খরচা করেছিলেন মেয়ের বিয়েতে, আর সেই মেয়ের বিয়ের পরে জামাই কেন ভারত সেবাশ্রমের চাকরি পেল, কিভাবে তার চাকরিটা হলো, তার উত্তর উনি দিতে পারবেন? ওই জুমাই নস্করে মেয়ের বিবাহের আগে কি পরিস্থিতি ছিল, আজকের কি পরিস্থিতি হয়েছে, তার উত্তর উনি দিতে পারবেন? ওনার 2-3টে গাড়ি করতে হয়েছিল, তার উত্তর উনি দিতে পারবেন? কপাটের হাটে এই অফিসটা কোথা থেকে এলো, তার উত্তর উনি দিতে পারবেন? ওনার বাড়িটা তো পোড়ো বাড়ি হয়েছিল, সেই বাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশন আজকের গিয়ে দেখে আসবেন কোথা থেকে হলো, উনি উত্তর দিতে পারবেন? শুনেছি, এগুলো শোনা কথা, ওনার নাকি সল্টলেকেও একটা বাড়ি আছে, তা উনি কোত্থেকে করেছেন, তার উত্তর উনি দিতে পারবেন? ওনার ভাইকে চাকরিটা কোথা থেকে হয়েছিল, তার উত্তর উনি দিতে পারবেন? ওনার ভাইয়ের বউ পঞ্চায়েতে কি করে চাকরি পেল, তার উত্তর উনি দিতে পারবেন? ওনার বিকলাঙ্গ মেয়েটাকে উনি আজকের উনি ছোট নেতা, বেঠে নেতা, নেতাদেরকে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করছেন। তাহলে ওনার যে ওই বিকলাঙ্গ মেয়ে, আমি তাকে নিয়ে কটাক্ষ করতে চাই না, তাকে কেন পৌরসভায় চাকরিতে ঢোকানো হয়েছিল তার উত্তর উনি দিতে পারবেন? উনি তো 10 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রতিনিধি ছিলেন। কাকে কতটুকু সহযোগিতা করেছেন, কটা মানুষের বেকারের জ্বালা মিটিয়েছেন বলতে পারবেন? নিজের মাসির ছেলে, শালির ছেলে, শালির জামাই, মাসির জামাই, এটাই তো করেছেন। দলটাকে দলদাসে পরিণত করেছিলেন। বলুন তো, 2013-এ আমি জিতেছিলাম, ওনার একটা মূর্খ অশিক্ষিত বউ জিতেছিল, আমি একটা AA পাস মেয়ে। সেদিন আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি হতে না দিয়ে উনি ওনার বউকে সভাপতি করেছিলেন। ইন্টারেস্টটা কি ছিল বলতে পারবেন? ইন্টারেস্টটা কি ছিল, কেন করেছিলেন? ওনার বউ যাওয়ার সময় পঞ্চায়েত সমিতির টাকার হিসাব দিতে পারেনি, আর আমি জোর গলায় চিৎকার করে আপনাদের মাধ্যমে বলছি, ওনাকে জানাবেন যে বলেছেন উনি পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন, যদি একটা টাকার হিসাব গড়মিল ঠেকাতে পারেন, উনি বলেছেন আবার বলছি, ওনার পায়ের জুতো মাথায় নিয়ে রাজপথে দাঁড়িয়ে বলবো আমি মিথ্যা বলেছি, আর তার জন্য আমি ওনার জুতো মাথায় নিতে আজকের বাধ্য হলাম। লোকের নামে না মিথ্যা বলার একটা সীমা থাকা চাই। কত বড় অসভ্য, ভুলে গেছি সেই সালটাকে, 2015 সাল, কলেজ গন্ডগোলে নিজে জড়িয়ে একটা আইসিকে মেরে কেস খেয়েছিলেন। সেদিন আমাকে পরিকল্পিতভাবে কিভাবে আমার চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ে কালিমা লিপ্ত করেছিলেন, তারপরেও
উনি যখন দিদিকে বলো প্রোগ্রামটা নিয়ে এলেন, আমি গিয়ে বলেছিলাম দাদা রাস্তায় নামুন, কাজ করুন, দিদি আপনাকে বড় সুযোগ দিয়েছে, কাজ করার সুযোগ, চলুন ভাই বলে মিলে দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে কাজ করি। উনি কি পেরেছেন কাজ করতে? উনি তো সিদ্ধান্ত নিয়েই ছিলেন যে আমি ওই গদ্দারদের গদ্দারি করব দলটার সঙ্গে, এ দল আমায় আর করে কমবে খেতে দেবে না। হয়তো আতঙ্কে ছিলেন জামাই বোধহয় আর টিকিট দেবে না, সেই জন্য বিজেপির সঙ্গে ভিতরে ভিতরে বিক্রি হয়ে গিয়ে আতাত করেছিলেন উনি। আতাত করে সেদিনকে সেই প্রোগ্রামে নামলেন না। ওনার জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে ভাষণ দিয়ে আসিনি রেল স্টেশনে, ওনার জন্য আমি যাইনি কয়েকটা প্রোগ্রামে করতে। আজকের আমি তুমি যখন আমায় বলেছো চলুন বিজেপি করি, আমি বিজেপি করব না বলে ওই দলে যাব না বলতে আমি বিশ্বাসঘাতক হয়ে গেছি। আরে বিশ্বাসঘাতক বেঈমান তো আপনি, সব থেকে বড়, সব থেকে বেশি বেঈমানি আপনি করেছেন। আপনাকে 2011 মানুষের কাছে ভোট চেয়ে জিতিয়েছিলাম, তার প্রতিদানে আপনি 15 সালে আমাকে কেস খাইয়েছিলেন এবং 16 সালে যখন আপনি টিকিটটা নিয়ে এলেন, আমি সারা রাত ধরে সারা দিন ধরে প্রচার করার পরে ভোটের আগের দিন রাত্রের বেলা এসপি কে দিয়ে আমাকে থানায় ডাক করিয়ে নেওয়া হলো, বলা হলো আমি নাকি বুথ জ্যাম করবো, ওনাকে নাকি জিততে দেবো না। আমি বললাম হায় রে এই দুনিয়া, বলুন তো আমি যদি স্টেজে উঠে ওনার পক্ষে বলি আর নিচে নেমে যদি কাউকে বলি ভোট দেবেন না, সেটা হয়? আপনাদের এই রেকর্ডে দাঁড়িয়ে বলছি, আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি জনগণের কাছে, এই ডায়মন্ড হারবারের টোটাল জনগণের বিধানসভায় 1 নম্বর 2 নম্বর বা এই পশ্চিমবাংলার একটা লোক যদি বলতে পারে যে মনমোহিনী বিশ্বাস তৃণমূলের বিরুদ্ধে, যেদিন থেকে 1998 সাল থেকে তৃণমূল দলটা করি তার বিরুদ্ধে কোনোদিন এক লাফ বলেছি বা ডায়মন্ড হারবারের একটা মানুষকে বলেছি দীপক হালদারকে ভোট দেবেন না, ওনার পায়ের জুতো মাথায়, আবার বলছি রাজপথে ওনার পায়ের জুতো মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবো। হাসনাদের বাড়িতে বললেন আমরা নাকি হাসনাদকে বলে 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 যোগদান করিয়েছি। হাসনাদের বাড়িতে আমি যদি কোনোদিন গিয়ে থাকি, তিনি মরে গেছেন কিন্তু তার বাড়িতে তো তার ওয়াইফ, তার ছেলে পেলেরা আছে, তারা যদি বলতে পারে যেমন মনমোহিনী বিশ্বাস একটা দিনের জন্য আমার বাড়িতে এসেছে, বা যদি কল রেকর্ডে দেখাতে পারে কোনোদিন হাসনাদ বাবুকে আমি ফোন করেছি, দেখা এখনই 2016 সালের থেকে আজ মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা কোনোদিন ফোন কলে বা হাসনাদ বাবুর সাথে আমার কথা হয়েছে? আবার বলছি ওনার জুতো মাথায় করে নিয়ে আমি রাজপথে দাঁড়িয়ে থাকবো। মিথ্যা মনমোহিনী বিশ্বাস করে না, ছলের আশ্রয় নেয় না। আজকের একটা বাচ্চা ছেলে গৌতম অধিকারী আমাদের সঙ্গে রাজনীতিটা করছে, আপনি তো তাকে তৈরি করেছিলেন, তার ভাবমূর্তি তো আপনি নষ্ট করেছিলেন, আপনি তো তাকে হারমাত তৈরি করেছেন। আমি যদি বলি হারমাত সে অনেক মানবিক, অনেক হৃদয়বান ছেলে, মানুষের জন্য 24 ঘন্টা কাজ করে, মানুষের জন্য করে বেড়ায়, দল তাকে যা নির্দেশ দেয় সেই দল সে মাথায়, সেই নির্দেশ মাথায় করে নিয়ে দলটা করে। আজকে তাকে বলা হচ্ছে তার 3খানা গাড়ি হয়েছে, বিঘের পর বিঘে জমি হয়েছে। হ্যাঁ, রাজনীতি করতে গেলে রোজগারের একটু দরকার হয়। সে একটা হোটেল এখানে লিজে নিয়ে ব্যবসা করে, আর কি করে ওই আর একটা জায়গায় লিজ নিয়েছে, একটা হোটেল করবে। তাকেও তো রাজনীতি করতে গেলে আমরা তো ওর মতো করে কমবে খাওয়ার জন্য বিধায়ক নয় যে মাইনে পাই বা কাটমানি নি, তাহলে তাকেও চলতে গেলে তারও পয়সার দরকার। তাই সে কি করেছে, মৌসুমী দ্বীপে একটা জায়গা লিজ, ওখানে কোনো জায়গা বিক্রি হয় না, আপনারা জেনে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, ওখানে একটা জায়গা লিজ নিয়েছে। করতে পারবে কিনা সন্দেহ আছে, সবে মাত্র লিজটা নিয়েছে। আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম ভাই তুই নাকি এরকম জমি কিনেছিস, তখন আমাকে বললো দিদি আমি লিজে নিয়েছি, আমি এখনো করতে পারবো কিনা ঠিক নেই। আজকে দিনের পর দিন দল করতে গিয়ে, তারও তো 2টো মেয়ে আছে, তার বউ বিয়ে পাস, তার মেয়ে 2টো গ্রাজুয়েট হয়েছে, তার শালীরা বাড়িতে রয়েছে, কজনকে সে চাকরি দিয়েছে। তুমি তো চাকরিটাকে বিক্রি করেছো, ঘুষখোর, দালাল, বেঈমান, লম্পট। আবার তারপরে আবার অন্য তৃণমূলের নেতাদেরকে নিয়ে বলে, লজ্জা থাকলে কোন মানুষের নেতৃত্বকে নিয়ে কটাক্ষ করতো না। কে বেটে নেতা, কে লম্বা নেতা, কে অবিশ্বাস, এগুলো ছাড়া তো আপনার কাছে তথ্য নেই। কাটমানি খেয়েছে আপনি, দিন না আপনার বিরুদ্ধে তো এতগুলো প্রমাণ দিলাম যে কি কি করেছেন। এই আপনাদের মধ্যে বার্তা দিলাম, একটা মিথ্যা প্রমাণ করুক, আর আমাদের নামে যেগুলো বলেছে সেগুলো একটা সত্যি প্রমাণ করুক। রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে চলে যাব। আমরা খলনায়ক নই, ওনার মতো নায়কগিরি করব আর খলনায়কগিরি করব এমন নেতৃত্ব আমরা নই। এই খবরটা নিবেদন করছে শহরারহাটে এই প্রথম ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ। 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরারহাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ। ফোন নাম্বার 9647297926। আরো একটি প্রার্থী, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ এর জোট, এটা কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? ডায়মন্ড হারবারের মানুষ অত বোকা নয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্রেণীর মানুষের জন্য সব দিয়েছে, কিন্তু আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমানভাবে সবাইকে দেখেছে। যখন ইমাম ভাতাটা নিয়ে গর্জে উঠেছে এই দুরাচারী দুর্বৃত্তের দল, এই অপপ্রচারকারী কুপ্রচারকারী দল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়
আমাদের পুরোহিতদেরকে ভাতা দিয়ে দিয়েছে। আজকের ইমাম ভাতাটা দেওয়া হয় মহাসিন ফান্ড আর ওয়াক অফ স্টেটের তাদের টাকা থেকে তাদেরকে দেওয়া হয়, অথচ এই পুরোহিত ভাতাটা নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়। তারপরেও যদি কেউ বলে আইএসএফআই আর ওই সিপিএম, আর একদিন বলুন তো সিপিএম এর কি অত্যাচার আমরা ভুলে গেছি? নন্দীগ্রাম, নেতাইগ্রাম, কেতুগ্রাম, সিঙ্গুর, সাইবাড়ি, সুজপুর, গড়বেতা, এগুলো আমরা ভুলতে পারি? আজকের কংগ্রেসের পরনে সেই শাড়ি আছে যে শাড়ি দিয়ে এই লজ্জাকে, কংগ্রেসের লজ্জাকে ঢাকবে। একদিন যে কংগ্রেসকে মঙ্গল কোটের ধুতি ধরিয়ে জুতোর হাতে করিয়ে শুট করেছিল, সেই কংগ্রেস আজকে সিপিএম কে সমর্থন দিচ্ছে। আজকের একটা সাম্প্রদায়িক দল যারা সেকুলারিজম ফ্রন্ট বলে আজকে এসেছে, বলুন তো তারা তাদের কি ধর্ম নিয়ে, তারা ধর্মগুরু? তাদেরকে আমরা তো মনে করি ধর্মগুরু ধর্মের জায়গায় থাকা উচিত। তিনি রাজনৈতিক মঞ্চে এসে এই তিন ভাই মিলে একটা কি করলেন, সেকুলারিজম ফ্রন্ট, আর একজন কি হারমাদের দল, আর একটা কি জাতীয় কংগ্রেস। এই যে আমরা বলি এদের কোন লাজ লজ্জা, নিম্ন লজ্জাটুকু পর্যন্ত এদের নেই। বলে না, যার এক কান কাটা সে যায় বাড়ির বাইরে দিয়ে, আর যার দু কান কাটা সে যায় বাড়ির ভিতর দিয়ে। এটা তো তিন কান কাটার দল, কান কাটার দল একত্রিত হয়ে মনে করছে যে বিরাট কিছু করে ফেলবো। কিন্তু জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষের আন্দোলন। এই আন্দোলনকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে কেউ ভুলে যেতে পারে না। 34 বছর ধরে কি অত্যাচারিতা হয়েছিলেন ওই মহিলা। আজকের এদের কে মুখ বলুন তো? এই যে যারা এই যে তিনটে ফন্ড নিয়েছে, এদের মুখকে, এদের ক্যাপ্টেনকে, এদের হয়ে কে খেলবে? এদের মুখ্যমন্ত্রীকে প্রজেক্ট করতে পেরেছে? এখনো পর্যন্ত সঠিকভাবে প্রার্থী দিতে পেরেছে? ও দলও পারেনি, এ দলও পারেনি। আমরা কিন্তু ময়দানে আমাদের ক্যাপ্টেনকেও দেখিয়ে দিয়েছি, রেফারিকে দেখিয়ে দিয়েছি, 64টা প্লেয়ার নিয়ে খেলতে নেমেছি। 64টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই উন্নয়নকে পাথেয় করে মানুষ যতই জাতপাতের কসকচানি দিয়ে বাংলার মানুষকে খাওয়াতে চাক না কেন, মানুষ কিন্তু খাবে না। ধর্মের রাজনীতি বাংলায় চলে না, কারণ এই বাংলা প্রথম থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। সাম্প্রদায়িক সম্প্রীতিতে যদি না বিশ্বাস করত, তাহলে স্বাধীনতার লড়াইয়ে হিন্দু মুসলমান মিলিতভাবে লড়াইটা করতো না। আমরা সেদিন ভুলে যাইনি। এই জাতীয় পতাকা তৈরি করেছিলেন একজন মুসলিম নারী, আর বাংলার প্রথম স্বাধীনতার সংগ্রামী মাতঙ্গিনী হাজরা সেই পতাকা বুকে নিয়ে 3খানা গুলিকে বন্দে মাতারম বলে মাটিতে পড়েছিল, তবু সেই তেরঙ্গা পতাকাকে অপমানিত করেনি। এর নাম বাংলা। তাই বলি, বাংলায় কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে, সাম্প্রদায়িকতাকে মাথা ছেড়ে দিতে চায়, উঠতে দিতে চায় না। তাই যতই এরা বলুক না কেন যে আমরা সাম্প্রদায়িকতা, আমরা সেকুলারিজম ফ্রন্ট, এদের অন্তরে তো ধর্ম, একজন ধর্মগুরু। আর যারা সেদিন ওই বাবরি মসজিদ ভাঙার নায়ক কারা ছিল? এই সিপিএম। ওই হাওড়া দিয়ে চুরি করে বাবরি মসজিদের ইট পাঠিয়েছিল। এদের প্রত্যেকেরই ধর্মের সুশ্রুরানি রয়েছে। কংগ্রেসের আজকে কংগ্রেস আকাশটাকে বিক্রি করে দিয়েছে, পাতালটাকে বিক্রি করে দিয়েছে। তারা যদি মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই তোলাবাজ, কাটমানি, অমুক তমুক বলে এই বাংলার মানুষের নজরে আসবে, হবে না। আমি তো বলে দিলাম যে বিডিও অফিসে বিভিন্ন জায়গায় আমরা যাদেরকে উন্নয়নের দিয়েছি, উন্নয়ন করেছি, তাদের জন্য সরকারি প্রকল্প তুলে দিয়েছি, তার নাম রয়েছে। সবাইকে বলুন না, সেইখানে গিয়ে হিসাব নিয়ে আমরা কোথায় কি কাটমানি নিয়েছি তার সঠিক তথ্যটা পাবলিকের কাছে তুলে দিতে পারবে না। শুধু শুনবেন ওই কাটমানি, ভাইপো তোলাবাজ, এইগুলোই শুনবেন, এর বাইরে কিছু জানতে পারবেন না। এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে। আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান, কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম। ঠিকানা শহরারহাট, বেনেপাড়া, ফলতা রোড। যোগাযোগের মাধ্যম 9434038116, 9830134718। যে বর্তমানে যিনি দাঁড়িয়েছেন, উনি যখন পৌরসভার দায়িত্বে ছিলেন তখন পৌরসভা নাকি রাতের পৌরসভা নামে পরিচিতি হয়েছিল। উনি দিনের কখনো কাজ করতেন না। আচ্ছা, এটা মিথ্যাবাদী লোকের, ও তো পরিকল্পিত মিথ্যা সাজায়। আমি বললাম সেদিন আমাকে মার্ডার করতে গেছিল বাসুলডাঙ্গায়, মিথ্যা পরিকল্পনা সাজিয়ে। আরে মার্ডার যে করে সেও আসামি, আর যে মিথ্যাটাকে মার্ডারের ইন্ধন দেয় সেও আসামি। ও তো মিথ্যা, ওর জন্ম মিথ্যা, ওর কর্ম মিথ্যা, কথা বলা। কেউ কিছু বললে ওর এতদিন ধরে আপনারা আজকে 10 বছর এখানে আছেন, ওর চলাফেরা দেখেন, কেউ কিছু বললে বলে দেখছি, ওর মুখে না আছে তো ও তো পান্নাবাবুর মতো নেতৃত্বের বিরুদ্ধে তো বলবে। আরে পান্নাবাবু তো 1978 সাল থেকে জিতে আসছেন এখানে।
1978 সাল থেকে জিতে আসছেন রাজনীতি। তাহলে সে যদি রাতের পৌরসভা করলো, তাহলে 78-এ তাকে মানুষ জেতালো কেন, 93-এ তাকে মানুষ জেতালো কেন, 98-এ তাকে মানুষ জেতালো কেন, 2013-এ মানুষ তাকে জেতালো কেন, 2000 আজকের এই যে ভোটটা এলো, এই ভোটেও পৌরসভায় দাঁড়ালে তিনি জিততেন। দিদি তার প্রতি আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তাকে দাঁড় করিয়েছেন। আর আমরা তার ওবিডিয়েন্ট সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা, এই স্লোগানেই আমরা ভোট করাই। আমরা 1998 সাল থেকে যাকে এখানে প্রার্থী করেছে আমরা তাকে জেতানোর জন্য জান প্রাণ দিয়ে দিয়েছি। আর পান্নাবাবুর বিরুদ্ধে এই মিথ্যা বলে লাভ নেই। হ্যাঁ, তিনি লয়ার ছিলেন, তাহলে তার কোনো দিন কাজ পড়তো, তিনি যেতেন কলকাতা কোর্টে লয়ারি করতে। সেদিনকে এসে তিনি সন্ধ্যাবেলায় 5টা থেকে মানুষের পরিষেবাটা দিতেন। পেটে কি মানুষ গামছা বেঁধে রাজনীতি করবে, নাকি ওর মতো কাটমানি নিয়ে রাজনীতি করবে? ও তো কাটমানি খাওয়া নেতা। আর এমএলএ প্রত্যেকটা জায়গায় যতবার দাঁড়িয়েছে, পদ পেয়েছে, কোনো না কোনো জায়গা থেকে এই দলের সুযোগ সুবিধা। ওর কি ছিল? ও তো একটা ভুটভুটি নিয়ে চলতো। আজকের বলছে আমি 1.5 লাখ টাকা ইনকাম করি। আরে ওই ইনকামের ব্যবস্থাটুকু আমরা করে দিয়েছিলাম। পান্না বাবু পলিসি করেছে, উমা বাবু পলিসি করেছে, বাড়ি বাড়িতে বলে দিয়েছে ও আমাদের দলটা করে, ওর কাছে গিয়ে পলিসি করো। এগুলো তো আমাদের এই তৃণমূলের দলের সরকারের আনুকূল্যেই পেয়েছে। তাহলে এই মিথ্যা কথা বলে উন্নয়নের বিরুদ্ধে যদি ওর কিছু বলার থাকে ও বলুক। ওর কাছে তো কোনো এভিডেন্স নেই আমাদের বিরুদ্ধে বলার, কিন্তু ওর বিরুদ্ধে তো 1000 রকম বলে দিলাম আমি এখানে। আর প্রত্যেকটা সত্য, তথ্য প্রমাণ দিয়ে বলবো এগুলো সত্য। আর আমাদের বিরুদ্ধে যা বলছে, বলতে হয় তাই বলছে। আমার বিরুদ্ধে কিন্তু আবার বলছি, অবিশ্বাস ছাড়া আর কিছু বলতে পারবে না। আর ওটাকে বললাম হালদার, ও সব থেকে বড় গদ্দার। হালদার আর গদ্দারে মিলে যায়। ওই গদ্দার কিন্তু গদ্দারি করেছে বলে ওকে আমি গদ্দার বললাম। আমার বিরুদ্ধে বলতেই পারে অবিশ্বাস। আমি কোনো অবিশ্বাসযোগ্যতা পার্টির সঙ্গে আজও পর্যন্ত করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছে উনি আমাদের দেবী, উনি পিছিয়ে পড়া জাতির মা। সেই মায়ের নামে শপথ করে বলছি, বাঁচবো যে যতদিন তৃণমূলের এই অন্তর থেকে তৃণমূল জিন্দাবাদ এই স্লোগানই বেরোবে। ওর মতো ওই অন্য স্লোগান আমাদের মুখ দিয়ে বেরোবে না। এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা ও উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী নার্সিং হোমে। ঠিকানা কপারহাট স্টেট ব্যাংকের বিপরীতে, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগের নাম্বার 8145107745 এবং 9732635143 এবং 9734903610। সামনে নির্বাচনে কত ভোটে আপনারা জিততে পারেন বলে আশা? আগেই বলে দিলাম যে আমাদের প্রায় 36,000 মতো দুটো ব্লক থেকে লিড ছিল, সেটা ডবল হবে, 70-এর উপরে আমরা জিতবো। এটা আশাবাদী, বেশিও হয়ে যেতে পারে। কারণ আবার তো বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যারা পেয়েছে, আজকে দুয়ারের সরকার 11টা প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে দাঁড়িয়ে আছে। 50 জন হলেও তার সেই সুযোগ সুবিধার পক্ষে থাকবে মানুষ। আর বাংলার ঘরে আগুন ধরেছে, বাংলা নয় গোটা ভারতবর্ষের ঘরে আগুন ধরেছে। মহিলারা বলছে গ্যাসের দাম ডবল হয়েছে। আজকে যে মাংস কিনতে যাচ্ছি, মাংস আজকে 2014 সালে সর্ষের তেলের দাম ছিল 105 টাকা, সেই সর্ষের তেল আজকের 160 টাকা। বাংলা যারা রান্না করে তারা বোকা নয়, তারা দেখছে 1 কিলো আটা সেদিন ছিল 12 টাকা, আজকের সেই আটা হয়ে গেছে 40 টাকা। আজকের মুসুরির ডাল, মুগ ডাল যেটা 100 টাকা 110 টাকা ছিল, সেটা 170-80-তে পৌঁছে গেছে, ডবলের কাছাকাছি। তারা কি বোকা যে ওই হনুমানটাকে ভোট দিতে যাবে, ওই হনুমানের দলদেরকে ভোট দিতে যাবে? তারা তো বুঝেই গেছে যে বিনা পয়সার রেশন আজকের 800-900 টাকার গ্যাসে রান্না হচ্ছে। ভোটটা তাহলে দিদিকেই দিতে হবে, দিলে আমরা বিনা পয়সায় হয়তো গ্যাসটাও একদিন পেয়ে যাব। এর নাম মমতা। আর একটা সরকার জয় শ্রীরাম বলে বেচারা মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী দেশটাকে বেচে দিয়ে দুয়ারে দাঁড়িয়ে আছে। মানুষ দেখবে, আমাদের দৃঢ় বিশ্বাস যে যারা দুয়ারে সরকারের প্রকল্প পেয়েছে 50% মানুষ হলেও আমাদেরকে সমর্থন করবে। এই তো এখানে জিতে যাব। 50% মানুষ আমাদের যদি সমর্থন করে, আর মহিলারা তো রয়েছেই, তারা তো একটাও ভোট আমার বিশ্বাস হয় না যে বড় পদে, ওই পচা পদে দেবে। দক্ষিণ 24 পরগনা তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, তার মধ্যে সব থেকে শক্ত ঘাঁটি হচ্ছে ডায়মন্ড হারবার এবং ফলতা। প্রাক্তন বিধায়ক বলছে বর্তমানে তৃণমূল ক্যান্ডিডেটকে জামানত বাজেয়াপ্ত করে তবে তিনি জিতবেন। কি বলবেন? মুখে তো অনেক কিছু বলা যায়। আমি বলতে পারি আমার দিদি 294টাই সিট পাবে, সেটা করে দেখাতে হবে তো। আমরা যদি বলি আমার দিদি বলেছিল 294টা সিটে আমি প্রার্থী, 211টা পেয়েছি। এবার ক দফায় ভোট হয়েছিল? খুব সম্ভবত 6 দফা না 7 দফা, আমার মনে নেই।
এবারে 8 দফা, 6 দফা হলে 2টো দফা বেড়েছে, ওর সঙ্গে 10টা 20টা যোগ করুন, 219টা ছিল, এবারে 5 জন আবার দলে জয়েন করেছিল, 239টা সিট পাবো, 239 থেকে 250টা, এটা আমরা করে দেখাবো। আর উনি যেটা বলেছেন জামানত জব্দ করে দেখিয়ে দেবো, উনি তো আগে বলতেন সিপিএম আমায় ভোট দিয়ে আশীর্বাদ করেছে তাই আমি আমি তৃণমূলের বিধায়ক হয়েছি। আজকের কি বলবেন? ওই সেকুলারিজম ফ্রন্ট আর ওদের ভোটটাও কি নিয়ে উনি জিতবেন নাকি? আরে মুখে অনেক কিছু বলা যায়, আমাদের ভোট আমাদেরই আছে। ডায়মন্ড হারবারের মানুষ যারা তৃণমূল কংগ্রেস করত তারা তৃণমূলই আছে, সেটা 2019-এর লোকসভায় প্রমাণিত, সেটা 2000 লোকসভায় প্রমাণিত। উনি ঘরে বসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট কিন্তু কমানো যায়নি। আর আজকের যদি ওই ইয়ে করে নিয়ে, গদ্দারি করে নিয়ে, ওই বড় পদ্ম নিয়ে বেরোন, যদি ভাবেন তাতে মমতা ওই পান্না হালদারের জামানত জব্দ হবে, ও অল দিবা স্বপ্ন। মানুষ রাতে শুয়ে স্বপ্ন দেখে, উনি একটু দিনের বেলায় স্বপ্ন দেখছে, আর উনি তো স্বপ্ন দেখতে ভালোবাসে, অনেক স্বপ্নই দেখেছেন। তা ওই স্বপ্নের এতদিন তো স্বপ্ন পূরণ আমরা করেছিলাম, এবার যাদের কাছে গেছে তারা বুঝবে কেমন নেতা। ওই তো সবে মাত্র বিক্ষোভ শুরু হয়ে গেছে, তারা বলছে যারা আমাদেরকে মেরেছিল, আজকের আমাদের দলের প্রার্থী হলো, ভাঙচুর চলছে, সেখানেও বলছে তৃণমূলরা এটা করাচ্ছে। তৃণমূলদের তো খেয়ে কাজ নেই, এখানে নয় তৃণমূল করাচ্ছে, ওনাকে প্রশ্ন করবেন তো ফলতায় কে করাচ্ছে, ওনাকে প্রশ্ন করবেন তো এই রায়দিঘিতে কে করাচ্ছে, ওনাকে প্রশ্ন করবেন তো সিঙ্গুরে কে করাচ্ছে। 260টা না কটা প্রার্থী ঘোষণা হয়েছে, প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, চতুর্থ দফা পর্যন্ত, তাতেই দেখুন গিয়ে আগুন জ্বলে গেছে বিজেপির মধ্যে। আর 294টা হলে ও পুরো এই বাংলাটাকেই জ্বালিয়ে দেবে। তাই এই বাংলার জনগণের কাছে হাত জোড় করে বলছি, আপনারা এই ভুল করবেন না। ওই বিজেপি মানে ভারতীয় জ্বালানো পার্টি, বিজেপি ভারতীয় জ্বালানো পার্টি, বিজেপি ভারতীয় জানোয়ার পার্টি, বিজেপি ভারতীয় বলাৎকারী পার্টি, বিজেপি ভারতীয় গণতন্ত্র হত্যাকারী পার্টি। ওই পার্টিকে দয়া করে আশ্রয় দেবেন না। আমরা বাংলার মানুষ, আমরা সাম্প্রদায়িক, আবার বলবো, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমার দিদি তাই 2011 বলেছিল, রে মেলবন্ধন তৈরি কর, বেশি বেশি করে মেলবন্ধন তৈরি কর। সেই মেলবন্ধন হোক ভ্রাতৃত্বের মেলবন্ধন, ভগ্নিত্বের মেলবন্ধন, বন্ধুত্বের মেলবন্ধন আর মাতৃত্বের মেলবন্ধন। সেই মেলবন্ধন কিন্তু 2011 থেকে 2021 পর্যন্ত করে রেখেছি মানুষের সঙ্গে। মানুষ আমাদেরকে এই 2রা মে পর্যন্ত আমাদের খেলতে দিন। আমরা বলেছি না খেলা হবে, 2রা মে পর্যন্ত আমাদের খেলতে দিন। দেখবেন বাংলায় শুধু ফুল 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 ফুটছে, আর মমতা ঝড়ে ওই পদ্মটা উড়ে সেই যেখানে ছিল, যেখানে দাঙ্গা করা যায়, গুজরাটে, গোধরাতে, ওই যেখানে দাঙ্গা করা যায় সেখানেই গিয়ে উড়ে পড়তে হবে। এই মাটিতে দাঙ্গা হবে না, আর এই মাটিতে পদ্ম ফুটবে। শহরের হাটে এই প্রথম ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ। 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক্স সামগ্রী কিনতে চলে আসুন শহরহাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ। ফোন নাম্বার 9647297926। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন।